এই মুখটা ভালো করে দেখুন। কি দেখে কি মনে হয় যে এই মেয়ে এতটা নির্মমভাবে কাউকে হত্যা করতে পারে? অন্তত এই নিরীহ চেহারার মেয়ে কোনোভাবেই খুনি বলে মনে হয় না। কিন্তু একটা কথা আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অর্থাৎ একটি বইকে তার প্রচ্ছদ দেখে বিচার করা উচিত নয়। এখানেও ব্যাপারটা ঠিক তেমন। আসলে এই মেয়ে একজন নির্মম খুনি। তার নাম বিশালী ঠাকরে। তাহলে বিশালীর পুরো গল্পটা কি? তার বিরুদ্ধে ঠিক কার খুনের অভিযোগ রয়েছে? হত্যার কারণ কি ছিল? আর পুলিশ কিভাবে এই হত্যার রহস্য ফাঁস করল? আজকের এই ভিডিওতে আমরা জানব সম্পূর্ণ বিস্তারিতভাবে। সত্যিটা জানার পর আপনি স্তম্ভিত হয়ে যাবেন। গল্পের সামনে এগোনোর আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে রাখুন। এই গল্পের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল বিশালী ঠাকরে এবং জগদীশ সালুখে। জগদীশ সালুখে মূলত মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের তালুকার বাসিন্দা ছিল। জগদীশের বাবা তাদের গ্রামেই একটি হেয়ার কাটিং সেলুন চালিয়ে সংসার চালাতেন। জগদীশ ছাড়াও তার আরও এক ভাই ছিল, যে বিয়ের পর গ্রাম ছেড়ে থানের কলসে ওয়াডি এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিল। জগদীশ তার পড়াশোনা গ্রামেই সম্পন্ন করে। পড়াশোনা শেষ হওয়ার পর সেও বড় ভাইজের কাছে চলে আসে এবং নতুন চাকরির সন্ধানে লেগে যায়। কিছুদিন পর জগদীশের জন্য বিভিন্ন বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। এই সমস্ত সম্বন্ধের মধ্যে একটি ছিল মালাডে বসবাসকারী বিশালী ঠাকরের। ২২ বছর বয়সী বিশালী ঠাকরের ছবি প্রথম দেখাতেই জগদীশের পরিবারের পছন্দ হয়ে যায়। এরপর জগদীশকেও মেয়েটির ছবি দেখানো হয়। সেও এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায় এবং অবশেষে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে যায়। অবশেষে কিছুদিন পর বিশালী ও জগদীশের এনগেজমেন্টও সম্পন্ন হয়। যেমনটা সাধারণত দেখা যায়, সগাইজের পর বিশালী ও জগদীশ ফোনে কথা বলা শুরু করে এবং ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করে। এইভাবে প্রায় ৬ মাস তাদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক চলতে থাকে। এবার সেই দিনটি চলে আসে, যেটার জন্য বিশালী ও জগদীশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ২৯ ডিসেম্বর ২০১৮। এই দিন বিশালী ও জগদীশ ৭ জন্মের জন্য একে অপরের জীবনসঙ্গী হয়ে যায়। কিন্তু সত্যিই কি এটা ৭ জন্মের সম্পর্ক ছিল? না, কারণ বিয়ের পর জগদীশ তার স্ত্রীকে নিয়ে কলসে ওয়াডির ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু এখানে তাদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। কারণ কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া শুরু হয়ে যায়। শুরুতে জগদীশের পরিবারের লোকেরা নববধূ বিশালীকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে বোঝার পরিবর্তে পরিবার থেকে আলাদা হয়ে থাকার জেদ ধরে জগদীশ ভাবতে থাকে যে হয়তো যদি তারা আলাদা থাকে তাহলে স্ত্রীর সঙ্গে ঝগড়া কম হবে। এই চিন্তা থেকে সে ঈশা সদন কোঅপারেটিভ সোসাইটি তে একটি নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে আলাদা থাকতে শুরু করে। এখন এই নতুন ফ্ল্যাটে জগদীশ ও বিশালী ছাড়া আর কেউ ছিল না। দিনের বেলা জগদীশ অফিসে কাজ করতে যেত আর বিশালী গৃহস্থালির কাজ সামলাত। এভাবে ৩ মাস কেটে যায়। তাদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক চলছিল। কিন্তু ৬ মার্চ এমন কিছু ঘটে যায় যা সবাইকে হতবাক করে দেয়। আমি যখন বাড়ির ভেতরে ঢুকলাম তখন দেখলাম ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং জগদীশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দয়া করে তাড়াতাড়ি আসুন। এমন খবর পেয়েই জগদীশের মা, কিছু আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে দৌড়ে ছুটে আসেন জগদীশের ফ্ল্যাটে। এখানে এসে তারা যা দেখেন তাতে সত্যিই মনে হচ্ছিল যেন বাড়িতে ডাকাতি হয়েছে এবং সেই সময়েই ডাকাতরা জগদীশকে হত্যা করেছে। এরপর জগদীশকে দ্রুত রুক্মিণী বাই হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর স্থানীয় পুলিশ স্টেশনকে জানিয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশও হাসপাতালে পৌঁছে যায় এবং তদন্ত শুরু করে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর জগদীশের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। কিন্তু বাস্তবে সেই ফ্ল্যাটে কি ঘটেছিল, কিভাবে জগদীশের মৃত্যু হল, এই প্রশ্নগুলোর উত্তর কারও কাছে ছিল না। একমাত্র বিশালীই পারত সত্যটা প্রকাশ করতে। কিন্তু বিয়ের মাত্র ৩ মাসের মধ্যে স্বামীকে হারিয়ে সে কান্নায় ভেঙে পড়েছিল। পুলিশও তার মানসিক অবস্থার কথা বুঝে অতটা চাপ না দিয়ে অপেক্ষা করে। কিছুক্ষণ পর বিশালী একটু শান্ত হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার তথ্য জানতে চায়। বিশালী তার বয়ানে জানায়, জগদীশ প্রতিদিনের মতো অফিস থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আমি যখন বাড়িতে ঢুকি তখন দেখি দরজা খোলা। আমি আতঙ্কিত হয়ে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকে দেখি ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আমার কিছু মূল্যবান গয়নাও হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে চোরেরা চুরি করতে এসেছিল। জগদীশ তাদের বাধা দেওয়ায় তারা তাকে হত্যা করেছে। পুলিশ ধারা ১৭৪ অধীনে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
একই সঙ্গে পুলিশ জগদীশের পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করে, যাতে মৃত্যুর আসল কারণ জানা যায়। এরপর পুলিশ হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে শুরু করে। কিন্তু পোস্টমর্টেম করা চিকিৎসকের কাছ থেকে পুলিশ যে তথ্য পায়, তাতে গোটা কেসের মোড় ঘুরে যায়। চিকিৎসকরা জানান, জগদীশের মৃত্যু দড়ি দিয়ে শ্বাসরোধ করে হয়েছে। শুধু তাই নয়, তাকে শ্বাসরোধের আগেই বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এখন পুলিশ এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়ে যায়। যদি চোররা চুরি করতে এসেই তাকে হত্যা করত, তাহলে হত্যার আগে তাকে বিষ খাওয়ানোর কি প্রয়োজন ছিল? এতেই বিশালীর প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। কারণ হত্যার সময় বাড়িতে বিশালী ছাড়া আর কেউ ছিল না। এই সন্দেহের ভিত্তিতে পুলিশ বিশালীকে আবারও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। শুরুতে সে আগের বয়ানেই অটল থাকে এবং চোরদের দ্বারা খুন হওয়ার গল্পই বলে। কিন্তু যখন পুলিশ কড়া তদন্ত শুরু করে, তখন বিশালী এমন এক চমকপ্রদ সত্য ফাঁস করে, যা সবাইকে অবাক করে দেয়। আসলে, যখন বিশালী ও জগদীশের এনগেজমেন্ট হয়েছিল, তখন এই সম্পর্ক বিশালীকেও পছন্দ ছিল, কিন্তু এনগেজমেন্টের কয়েক মাস পর থেকেই বিশালী জগদীশের প্রতি বিরক্ত হতে শুরু করে। এর কারণ ছিল জগদীশের সাধারণ জীবনযাপন। বিশালী চাইত জগদীশ স্টাইলিশ পোশাক পরুক, পার্টিতে যাক এবং তাকে সব সময় ঘুরতে নিয়ে যাক। কিন্তু জগদীশ ছিল একেবারে সাদাসিধে মানুষ। যখন বিশালী দেখে জগদীশ তার পছন্দমতো বদলাচ্ছে না, তখন বিয়ের প্রায় 20 দিন আগে সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বিয়ে করতে চায় না। কারণ সে আগে নিজের ক্যারিয়ার গড়তে চায়, তারপর বিয়ের কথা ভাববে। জগদীশ এই কথা তার পরিবারকে জানা। এরপর জগদীশের পরিবার বিশালীর পরিবারের সঙ্গে কথা বলে। কিন্তু যখন বিশালীকে তার বাবা মা জিজ্ঞাসা করেন, তখন সে বলে, না, তেমন কিছু নয়, আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে আবারও দুই পরিবার মিলে বিয়ের প্রস্তুতি শুরু করে। কিন্তু বিয়ের 3 দিন আগে আবারও বিশালী বলে, সে এখনও এই বিয়ে করতে চায় না। এমনকি সে হুমকি দেয়, যদি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়, তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। এবার জগদীশও পরিবারের সঙ্গে কথা বলে এবং বিয়ে ভাঙার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু পরিবারের প্রবীণ সদস্যরা আলোচনায় বসে এবং একটি গ্রাম্য পঞ্চায়েতও ডাকা হয়। পঞ্চায়েতে সিদ্ধান্ত হয়, বিশালী যদি বিয়ের পর নিজের জীবন শেষ করে, তাহলে তার জন্য জগদীশ বা তার পরিবার দায়ী থাকবে না। এটি লিখিতভাবে স্বাক্ষর করা হয়। অবশেষে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিশালী তখনও জগদীশের কাছ থেকে মুক্তির পরিকল্পনা করছিল। ভয়ঙ্কর হত্যা পরিকল্পনা। একদিন যখন জগদীশ অফিস থেকে বাড়ি ফেরে, বিশালী তার খাবারে বিষ মিশিয়ে দেয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই জগদীশের শরীর খারাপ হতে শুরু করে। যখন সে অজ্ঞান হয়ে পড়ে, তখন বিশালী একটি শক্ত দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। সে ততক্ষণ পর্যন্ত দম বন্ধ করে রাখে, যতক্ষণ না জগদীশ মারা যায়। যখন বিশালী নিশ্চিত হয় জগদীশ মারা গেছে, তখন সে বাড়ি থেকে সমস্ত দামি গয়না সরিয়ে ফেলে। বাড়ির জিনিসপত্র এলোমেলো করে, যেন ডাকাতি হয়েছে বলে মনে হয়। তারপর সে বাজার থেকে সবজি কেনার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে আবার বাড়িতে ঢুকে জগদীশের মামাকে ফোন করে এবং তার বানানো গল্প বলতে শুরু করে। কিন্তু পুলিশের তদন্তের সামনে তার সমস্ত চালাকি ব্যর্থ হয়ে যায়। পুলিশের সামনে আরেকটি চমকপ্রদ সত্য উন্মোচিত হয়। এই প্রথমবার নয়, এর আগেও বিশালী জগদীশকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল। বিয়ের ঠিক 2 দিন আগে বিশালী ব্যাচেলর পার্টি নামে বন্ধুদের দাওয়াত দেয়। সে জগদীশকেও পার্টিতে ডাকে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে জগদীশ দেরিতে পৌঁছায় এবং পার্টিতে খাওয়া হয় না। যখন সে পার্টি ছাড়তে চায়, বিশালী তাকে টিফিনে খাবার দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলে। জগদীশ বাড়ি ফিরে টিফিন খুলতেই খাবার থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। সে সেটি ফেলে দেয়, ফলে তার জীবন সেদিন বেঁচে যায়। কিন্তু বিয়ের 3 মাস পর সে বিশালীর ষড়যন্ত্র থেকে রেহাই পায়নি। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর পুলিশ বিশালীকে গ্রেপ্তার করে এবং জেলে পাঠায়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়। এই মামলা এখনও আদালতে বিচারাধীন। বিচার শেষ হওয়ার পর আদালত উপযুক্ত শাস্তি ঘোষণা করবে। কিন্তু আপনার মতে বিশালীর কি শাস্তি হওয়া উচিত? এই ঘটনা থেকে একটি শিক্ষণীয় বার্তা। জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য বা সাময়িক আকর্ষণের কারণে কাউকে বেছে নেওয়া উচিত নয়। সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা। একটি ভুল সিদ্ধান্ত শুধু নিজের নয়, অপরপক্ষের জীবনকেও ধ্বংস করে দিতে পারে। তাই সচেতনভাবে সিদ্ধান্ত নিন, সত্যিকারের ভালোবাসা ও সম্মানকে প্রাধান্য দিন এবং জীবনের প্রতিটি সম্পর্ককে মূল্য দিন। সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতা, এই 3টি গুণই একটি সুন্দর জীবনের চাবিকাঠি। কমেন্টে আপনার মতামত জানান। আমাদের কষ্ট যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন।
আর এমনই আরও বাস্তব অপরাধের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।